দেখো 24। দেখতে দেখতে চোখের পলকে শেষ হয়ে গেল 24, সামনে করানো হচ্ছে 25। তবে এই 24 খুবই তাৎপর্যপূর্ণ এবং সেই সাথে খুবই গর্বের একটি বছর ছিল। এই 24-এ স্বৈরাচার পালিয়েছে বাংলাদেশ থেকে। ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে স্বৈরাচার পালিয়ে যায় এই 24-এ। প্রথমে এই আন্দোলনটা ছিল কোটা সংস্কার আন্দোলন। তারপর আস্তে আস্তে স্বৈরাচার চীন সফর শেষ করে যখন বাংলাদেশে আসে, তখন এক পর্যায়ে স্বৈরাচার শাসক আমাদের বলেই বসে, কোটা কারা পাবে? মুক্তিযোদ্ধাদেরও নাতি নাতনিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? স্বৈরাচার ছাত্র জনতাকে ডিরেক্ট রাজাকার বলে ফেলে। সেই ঘটনার পর থেকে আন্দোলন শুরু হয়ে যায়। প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা নিয়ে আন্দোলন শুরু হয়। প্রত্যেকের মুখে মুখে, ছাত্র জনতার মুখে মুখে স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু না, ঘটনা এখানে শেষ হয়নি। 16 জুলাই আন্দোলনে আবু সাইদ নিহত হয়। আবু সাইদ ভেবেছিল ছাত্রদের উপর পুলিশ গুলি করবে না, কিন্তু স্বৈরাচারের সেই নির্দেশে পুলিশ গুলি চালাতে বাধ্য হয় এবং শহীদ হয় আবু সাইদ। আবু সাইদ চিন্তা করেছিল যে তাকে কেউ গুলি করবে না, কিন্তু পুলিশ আবু সাইদের কথা এক মুহূর্ত চিন্তা না করে তার বুক ঝাঁঝরা করে দিয়েছিল। এবং তার পরবর্তী 2 দিন পরে আরেকটি মজার ঘটনা ঘটেছে। মজার ঘটনাটা এই জন্য বললাম, যখন এক মনীষী বলে গেছিল, যখন কারো পতন হয় সে পদে পদে ভুল করে, সে প্রতিটা পদক্ষেপে ভুল করে। তো আমাদের স্বৈরাচার শাসকও এই ভুলটিই করেছিল। তো 18 জুলাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ নিহত হন। মীর মাহফুজুর রহমান মুগ্ধ কে ছিলেন আমরা জাস্ট নামটা জানি, কিন্তু উনি ফ্রিল্যান্সিং জগতের খুবই বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, নামকরা একজন ব্যক্তি, যার কারণে পুরো বিশ্বে তখন জেনে যায় বাংলাদেশে কি চলছে। এই ফ্রিল্যান্সিং জগতে যারা যারা কাজ করে দেশে বাইরে সব জায়গায়, আস্তে আস্তে রেমিটেন্স পাঠানো অফ হয়ে যায়, এভাবে করে অসহযোগ আন্দোলন শুরু হয়। তখন সবাই একটাই দাবি যে কোটা সংস্কার এখন আর নেই, আমরা এগুলা মানি না। কোটা সংস্কার নিয়ে অনেক নাটক হয়েছে, তুমি দিয়ে দিয়েছো কোটা সংস্কারের রেজাল্ট, তোমার ফলাফল আমরা পেয়ে গেছি, কিন্তু তুমি যেই মানুষদেরকে মেরেছো তাদেরকে জীবিত করো, অন্যথায় এটার বিচার করো। তো স্বৈরাচার এটার বিচার কখনোই করতে চায় না, করবেও না। তো এজন্য যেটা হয়েছে যে এক দফা এক দাবি, একটা আন্দোলন, জাস্ট সরকার পতন। তো তার 4 তারিখে এক গণহত্যা চালানো হয়। 2 তারিখে 2 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় 2 লক্ষ মানুষের সমাবেশ হয় এই স্বৈরাচার এর বিরুদ্ধে। এবং 4 আগস্ট নির্বিচারে ছাত্রদের হত্যা করা হয়, ছাত্র জনতাদের হত্যা করা হয় বিভিন্ন অলিতে গলিতে, পাড়া মহল্লায়। এবং 5 আগস্ট সম্মিলিতভাবে এক দফা এক দাবি নিয়ে গণভবন ঘেরাও করার উদ্দেশ্য করে, যেটা 6 আগস্টে হওয়ার কথা ছিল সেটা বাতিল করে 5 আগস্টে আনা হয়। এটা ছিল সবচেয়ে বড় ডিসিশন। 6 আগস্ট নয়, 5 আগস্টই হবে এই দিন। আর সেই 5 আগস্টই পালাতে বাধ্য হয় স্বৈরাচার শাসক। আন্দোলন শেষে চলে আসে আমাদের ইউনূস স্যার। তার কিছুদিন পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আসে দেশ কার্য চালাতে এবং দেশের শাসনভার নেয়। দেশের এই সংকটকালীন সময় ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা আশা রাখতেই পারি সামনে ভালো কিছু হতেই পারে। কিন্তু আমরা ইদানিং দেখছি খাদ্যদ্রব্যের দাম কমছে না, সিন্ডিকেট ওইরকম ভাবে ভাঙছে না। হ্যাঁ, অনেকটা কমে গেছে আগের থেকে, ঠিক আছে, কিন্তু পুরোপুরি কমেনি। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি যদি সরকার পর্যন্ত এই কথা পৌঁছায় যে আপনারা বাজারটা অ্যাটলিস্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, কারণ মানুষ দামের জন্য বাজারে যেয়ে কোনো কিছু কিনতেই পারছে না। তো এটা একটা উদ্দেশ্য থাকবে যে আপনারা চেষ্টা করুন যেভাবেই হোক বাজার মূল্যটা কমানোর জন্য। হ্যাঁ, আপনারা জ্বালানি তেলের দাম কমিয়ে দিয়েছেন, এটা খুবই ভালো একটা উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, কিন্তু বাজারটা কেন কন্ট্রোল হচ্ছে না এটা আপনাকে দেখতে হবে, যে কেন বাজার কন্ট্রোল হচ্ছে না, সিন্ডিকেটটা কোথায়, সেটা ভেঙে দিতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর দেখতে দেখতে 24 চলে গেল, আসছে 25। এবছরে অনেক কিছুই আমরা ভুল করেছি, অনেক কিছুই আমরা শিখেছি। 2025 সালে সেটা করা যাবে না। ইনশাআল্লাহ সবাই হুঁশিয়ার হব। আল্লাহ হাফেজ।